ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। বাস্তবতা এমনই একটি সত্য যা কল্পনাকেও হার মানায়। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা। ভয়ের রাজ্যে হারিয়ে যেতে আমাদের নিয়মিত আয়োজনের 17তম এপিসোডে নতুন আরও একটি ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরজে রনি। তাই বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের আজকের ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। এই ঘটনাগুলো ঘটেছিল পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়াতে। মূল ঘটনা শুরু করার আগে নাইজেরিয়া জাতিগোষ্ঠী নিয়ে কিছু তথ্য দেওয়া যাক, তাহলে ঘটনা বুঝতে সুবিধা হবে। আসলে এই পৃথিবীটা একসময় কুসংস্কারে ভরা ছিল। দিনে দিনে এসবের পরিবর্তন হয়েছে, তবে এখনো অনেক জায়গায় অনেক কিছু চলমান। নাইজেরিয়াতে মোট 300টিরও বেশি ছোট বড় জাতিগুলো রয়েছে, যার ভেতরের প্রধান তিনটি জাতিগোষ্ঠী হচ্ছে হাউসা, ইউরোবা ও ইভো। হবিবাই হচ্ছেন একজন ইভো সম্প্রদায়ের লোক, আর উনি খ্রিস্টান ধর্মের। এই প্রধান তিন জনগোষ্ঠীর ভেতরে হাউসা হচ্ছে সবচেয়ে বড়। নাইজেরিয়ার জনসংখ্যার প্রায় 31% হচ্ছে হাউসা, তারপর ইউরোবা। মোট জনসংখ্যার প্রায় 16% হচ্ছে ইউরোবা, তারপর ইভো। মোট জনসংখ্যার প্রায় 15% ইভো। ইউরোবা ও ইভো সংখ্যায় প্রায় সমান। নাইজেরিয়ার এক এক অঞ্চলে এক এক জাতির প্রভাব রয়েছে। নাইজেরিয়ার উত্তর অঞ্চলে হাউসারা সংখ্যাগরিষ্ঠ আর অন্যান্যরা সংখ্যালঘু। পশ্চিম অঞ্চলে ইউরোবা সংখ্যাগরিষ্ঠ আর পূর্ব অঞ্চলে ইবোরা। ববিবাইয়ের বাড়ি হচ্ছে নাইজেরিয়ার পশ্চিম অঞ্চলে, সেখানে ইউরোবারা সংখ্যাগুরু আর ইবোরা সংখ্যালঘু। সঙ্গত কারণে আমি জায়গার নাম বলছি না। এই যে বিভিন্ন জাতি, এদের ভেতরে আবার বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। এদের পরস্পরের ভেতরে যেমন দ্বন্দ্ব রয়েছে, নিজেদের ভেতরেও অনেক দ্বন্দ্ব রয়েছে। যেমন ইউরোবাদের ভেতরে মুসলিম, খ্রিস্টান ও অন্যান্য ধর্মের মানুষ আছে। আবার এদের ভেতরে উপজাতিও আছে। উপজাতিদের আবার নির্দিষ্ট ধর্ম আছে। তারা আবার আলাদা আলাদা কালচার মেনে চলে। আর এই ইউরোবাদের সাথে উপজাতি ইউরোবাদের দ্বন্দ্ব আছে। তাদের ধর্ম, কর্ম, মতের অনেক বিভেদ রয়েছে। যদি কালো জাদুর কথা বলেন, তবে উপজাতিরা এ বিষয়ে সবসময় অভিজ্ঞ এবং শ্রেষ্ঠত্ব লাভ করেছে। হাউসা ও ইবোদের ভেতরে ঠিক একই বিষয় লক্ষ্য করা যায়। আপনি হয়তো জানেন, নাইজেরিয়াতে 1967 সালে গৃহযুদ্ধ হয়েছিল। এই গৃহযুদ্ধের প্রধান একটা কারণ হচ্ছে জাতিগত দ্বন্দ্ব। নাইজেরিয়াতে যে সমস্ত বিষয়গুলো দেখা যায়, যে অঞ্চলটিতে যে জাতিরা সংখ্যাগুরু, তারা বাকি সংখ্যালঘু জাতিদের উপর প্রভুত্ব করে। প্রায় অঞ্চলের সংখ্যাগুরু দ্বারা সংখ্যালঘুরা চরম বৈষম্যের শিকার। বর্তমানে এসব দ্বন্দ্বের হার তুলনামূলকভাবে অনেক কমে গেলেও এখনো সেখানে অনেক জায়গায় এই জাতিগত দ্বন্দ্বের দেখা মেলে। এই দেশটিতে প্রচুর কালো জাদুর চর্চা হয়। তাছাড়া নাইজেরিয়ার এক বিশাল জনগোষ্ঠী বুডো বা কালো জাদু ধর্মে বিশ্বাসী। বুডো হচ্ছে তাদের ভাষায় প্রজ্ঞা ও কল্যাণের প্রতীক। তবে এই ধর্মটি কিন্তু অন্য ধর্ম থেকে একদমই আলাদা, কেননা ধর্মের সাথে তাদের একান্ত নিজস্ব একটি দর্শন ও আদর্শ জড়িয়ে আছে। এই ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি একই সাথে সর্বস্বর এবং একাশ্বরবাদী। ববিভাই বলেছিলেন, প্রতি বছর একটি বিশেষ দিনে এই ভুডুয়ানরা একটা গুনগুন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সেদিন একজনকে বিশেষ সাজে সাজানো হয়। এই গুনগুন অনুষ্ঠানে যিনি গুনগুন সেজে থাকেন, তিনি বিভিন্ন রঙের লম্বা লম্বা জামা পরে বাড়ি বাড়ি ঘুরে বেড়ান। তাদের বিশ্বাস এই দিনে তাদের পূর্বপুরুষদের আত্মা ফিরে আসে। তবে একটা ভয়ঙ্কর বিষয় আছে এখানে। এই গুনগুন যখন বাড়ি বাড়ি ঘুরে বেড়াবে, তখন তার থেকে বেশ দূরত্ব বজায় রাখতে হয়। যদি কেউ ভুল করে এই গুনগুন সাজে সজ্জিত ওই ব্যক্তির কাছে যান, তবে গুনগুন সজ্জিত ব্যক্তিটি সহ যে ব্যক্তি তার কাছে যাবে সে ব্যক্তি, অর্থাৎ দুজনেরই একসাথে মৃত্যু হবে। একবার ববিভাইয়ের এলাকায় গুনগুন অনুষ্ঠানে দুজন ব্যক্তি একসাথে মারা গেল। একজন নাকি ভুল করে গুনগুনকে স্পর্শ করে ফেলে। তারপর বিদ্যুতের শক খেয়ে মানুষ যেমন মুহূর্তের মধ্যে দগ্ধ হয়ে যায়, ঠিক তেমন করেই ওই দুইজন মারা গেলেন। এটা ববিভাই নিজে দেখেছেন। তাছাড়া এখানে মানুষ প্রায় সর্বক্ষেত্রে কালো জাদুর ব্যবহার করে থাকে, যেমন ভালো কোনো চাকরির জন্য, ভালোবাসা স্থাপন, সংসারে শান্তির জন্য ইত্যাদি ইত্যাদি। তাছাড়া খারাপ তো আছেই। ফুটবল নাইজেরিয়ার একটি জনপ্রিয় খেলা, এটা আমরা সবাই জানি। ববিভাই বলেছিলেন, ওই যে বড় বড় তারকা ফুটবলাররা, তাদের অনেকেই কবিরাজের শরণাপন্ন হয়েছেন বিভিন্ন সময়ে।
রোমান ক্যাথলিক খ্রিস্টান ও প্র্যাকটিসিং মুসলিম ব্যতীত মোটামুটি সবাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কালো জাদুর চর্চা করে থাকেন অথবা শরণাপন্ন হয়ে থাকেন। এখানে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে এখানে এক জাতি ও অন্য জাতির উপরে কালো জাদু করে থাকে। এবার হয়তো বুঝতে পারছেন আমি কেন এত কথা বললাম। আজকের গল্পের মূল বিষয় হচ্ছে দুই জাতি অর্থাৎ ইউরোবা এবং ইবোদের ভেতরে কালো জাদুর লড়াইকে কেন্দ্র করে। এবার মূল ঘটনায় আসা যাক। ববি ভাই তার বর্তমান বয়স হিসেব করে বলেছেন এই ঘটনার সূত্রপাত তার জানামতে 1980-র দশকের শেষের দিকে একটা সময় হতে পারে। সব পক্ষের শত হাজার বছর ধরে চলমান জাতিগত দ্বন্দ্ব থাকলেও পূর্বের সব ঘটনা যেগুলো কালো জাদু সম্পর্কিত ওসব ঘটনা জানা ও বর্ণনা করা সম্ভব না হলেও এই সময়ের কিছু ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে সক্ষম হয়েছেন ববি ভাই। ইবোরা ইউরোবাদের দ্বারা চরম বৈষম্যের শিকার হয়ে তারা সিদ্ধান্ত নেন যে এবার তারা এমন কিছু করবেন যেটা ইউরোবারা সারা জীবন মনে রাখবে। যেহেতু এখানে ইউরোবারা সংখ্যাগুরু সেহেতু ইবোরা শক্তিতে তাদের সাথে পারবে না। তাই তারা সিদ্ধান্ত নেন তারা ইউরোবাদের ভেতরে তুলনামূলক বেশি ইবো বিদ্বেষী অর্থাৎ উগ্র স্বভাবের তাদের উপর কালো জাদু করবে। ঘটনা বোঝার সুবিধার্থে আমি এখানে ছদ্মনাম ব্যবহার করছি। ধরুন কেভিন, সে হচ্ছে ববি ভাইদের ইবো গোত্রের একজন প্রধান কবিরাজ বা কবিরাজ সর্দার। এই কেভিন হচ্ছে একজন নোয়া বা কবিরাজ। এখন ওখানে বসবাসরত যত ইবো আছে সবাই কেভিনের কাছে যায়। তারপর তাকে বলে কেভিন কিছু একটা করুন, এই ইউরোবাদের অত্যাচার আর সহ্য হচ্ছে না, ওদেরকে একটা উচিত শিক্ষা দিন। তখন কেভিন বলে ঠিক আছে, আমি ইউরোবাদের শায়েস্তা করব, তবে আমাকে একদিন সময় দাও, আমাকে ভাবতে দাও কি জাদু করা যায় ওদের উপরে। পরের দিন কেভিন ইবো প্রধান সবাইকে ডেকে বলে আমি ওদের উপর কিছু রক্তচোষা পিচাস শ্রেণীর জিন চালান করে দেব। এই পিচাসগুলো ওদের শরীরের সব রক্ত খেয়ে ফেলবে আর ওরা একসময় রক্তশূন্য হয়ে মারা যাবে। পরবর্তীতে এই কাজটি করা হয়েছিল একটি রিচুয়ালের মাধ্যমে। যেদিন এই রিচুয়াল করা হয় সেদিন কেভিন বিশেষ এক পোশাক পরে। তারপর সন্ধ্যার পরে কেভিন ও তার 12 জন শিষ্য মিলে কেভিনের বাড়ির উঠানে শুরু করে দেন রিচুয়াল। ঠিক উঠানের মাঝখানে কেভিন একটি ছাগল এনে সেই ছাগলের গায়ে মন্ত্র পড়ে ফু দিতে থাকেন। তারপর 3টা থালা ছাগলের সামনে রাখেন। 3টা থালার মধ্য থেকে একটি থালার উপরে কিছু লাল রঙের গুঁড়া অর্থাৎ রং রাখেন। আরেকটা থালার উপরে একটা কাচের বোতল ভর্তি পানি রাখেন। সেখানে কিসের পানি ছিল তা আসলে জানা যায়নি। ওইদিকে কেভিনের শিষ্যরা ওই ছাগলকে ঘিরে গোল হয়ে অদ্ভুত এক নৃত্য করতে থাকে, মানে শুধু 2 পা নাচিয়ে ওই ছাগলের চারপাশে ঘুরতে থাকে। ওইদিকে কেভিন রঙের থালা থেকে রং নিয়ে মন্ত্র পড়ে ছাগলের গায়ে মাখাতে থাকে। আর একটু পর পর ওই কাচের বোতল থেকে কিছু পানি মুখে নিয়ে ফুস করে ছাগলের দিকে পানি নিক্ষেপ করে। এতে অনেকটা ছড়িয়ে ছিটিয়ে পানিগুলো ছাগলের গায়ে লাগে। এভাবে চলে প্রায় 10 মিনিট। এরপর কেভিন একটা লম্বা ধারালো রামদা নিয়ে আসে আর কেভিনের শিষ্যরা এক ধরনের কাঠের বাদ্য বাজাতে থাকে, যেটা আকারে একটি গোল বাটির মতো হলেও অনেকটা ঢোলের মতো বাজাতে থাকে তারা। তখন বাদ্য বাজিয়ে ছাগলটির চারপাশে গোল করে নৃত্য করছে আর সুর করে একটা শব্দ বারবার বলছে, এর অর্থ হচ্ছে এসো এসো। এদিকে কেভিন রামদা হাতে নিয়ে ছাগলের সামনে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকে। কি ভাবছেন কেভিন এখনই ছাগলটাকে বলি দিবে আর এই বলির মাধ্যমে কোনো একটা জিন চালান করে দিবে তাদের প্রতিপক্ষের উপরে? আমিও এমনটাই ভেবেছিলাম, কিন্তু আসলে সেটা হয়নি। ববি ভাই বলেছিলেন এই যে রিচুয়ালের মাধ্যমে একজন শক্তিশালী পিচাসকে বন্দী করা হবে, ওই পিচাসটাকে এই ছাগলের শরীরে প্রবেশ করতে বাধ্য করা হবে, তারপর বলি দেওয়া হবে ওই ছাগলের ভেতরে থাকা পিচাসকে। যাই হোক, তারা ওভাবে বাদ্য বাজিয়ে নেচে নেচে বলছে সেই একই কথা, এসো এসো এসো, অর্থাৎ ওই পিচাসটাকে ডাকছে। এভাবে চলতে থাকে বেশ কিছুক্ষণ। একটা সময় ছাগলটা ওখানে দাঁড়িয়েই হুঙ্কার দিতে থাকে। একটা ছাগল কি ধরনের শব্দ ব্যবহার করতে পারে, কিভাবে ডাকতে পারে সেটা সকলেরই জানা আছে, কিন্তু ওই ছাগলটা তখন যে ধরনের শব্দ ব্যবহার করেছে তাতে মনে হচ্ছে একটা কোনো ভয়ঙ্কর জন্তু হবে। তার এমন হুঙ্কারের শব্দ শুনে উপস্থিত সবাই বুঝতে পারে এখনই এই ছাগলের ভেতরে পিচাস বন্দী হয়েছে। তখন তারা আনন্দে উল্লাস করতে থাকে। একটু খেয়াল করুন, পিচাস বন্দী হয়েছে দেখে তারা উল্লাস করছে।
আর এই ঘটনা যদি আমাদের দেশে কোথাও হতো, আর আমরা যদি সেটা বুঝতে পারতাম আমাদের সামনে থাকা ছাগলটার ভেতরে একটি ভয়ঙ্কর পিচাস আছে, তখন আমাদের কি অবস্থা হতো। তাহলে বোঝা যায় এসব বিষয় তাদের কাছে ডালভাতের মতো, আসলে ভয়ঙ্কর ব্যাপার। যাই হোক, ছাগলের ভেতরে থাকা পিচাসটা হুংকার দিতে থাকে, কিন্তু মজার বিষয় হচ্ছে ছাগলটা রাগে গর্জন করলেও ওই জায়গা থেকে নড়াচড়া করছে না। এটা দেখে মনে হচ্ছে অদৃশ্য কিছু তাকে শক্ত করে ধরে রেখেছে, যার ফলে সে কোনো রকম নড়াচড়া করতে পারছে না, শুধু এদিক ওদিক চেয়ে দেখছে। আমি ববি ভাইকে জিজ্ঞেস করলাম, এই যে ছাগলের চারপাশ দিয়ে একসাথে এত মানুষ নাচানাচি করছে, বাদ্য বাজাচ্ছে, তার আগে তার শরীরে রং মাখালো, বোতল থেকে পানি মুখে নিয়ে তার দিকে নিক্ষেপ করলো, এত কিছু হলো সেখানে, আর ছাগলটা ওখানে দাঁড়িয়ে থাকলো। সে তো পালাতে পারুক বা না পারুক, অন্তত ছোটাছুটি তো করবে। তখন ববি ভাই হেসে আমাকে বললেন, ছোট ভাই, এটাই তো কালো জাদু। এই ছাগলকে সম্পূর্ণ বশ করে রাখা হয়েছিল। যাই হোক, একসময় কেবিন এক কোপে ছাগলের ঘাড় থেকে মাথাটা আলাদা করে ফেলে। যখনই কূপ মেরেছে তখনই ওই ছাগলটা এত জোরে আর্তনাদ করে উঠেছে, সেই আর্তনাদে পুরো বাড়িটা কেঁপে ওঠে। ওই আর্তনাদ মূলত ছাগলের ভেতরে থাকা পিচাসটার। কেবিন ছাগলের কাটা মাথা ওই খালি পড়ে থাকা তৃতীয় থালার উপরে রেখে দেয়। ওইদিকে ছাগলটা বলি দেওয়ার সাথে সাথে কেবিনের একজন শিষ্য একটা মাটির পাত্র এনে ছাগলের রক্তগুলো ওই মাটির পাত্রে সংগ্রহ করে। তারপর কাটা মাথা ও পাত্রবর্তী রক্ত নিয়ে কেবিন চলে যায় তার ছোট ঘরে। বলে রাখা ভালো, আফ্রিকান কবিরাজদের আলাদা ঘর থাকে, সেখানে তারা তাদের কবিরাজি কর্মকাণ্ড করে থাকে। যাই হোক, পরবর্তীতে জানা যায় ইবোরা যখন কেবিনের কাছে বলে ইউরোবাদের উপর কালো জাদু করতে হবে, কার কার উপরে কালো জাদু করতে হবে, সবার নাম নিয়ে কেবিন গতরাতে একজন শক্তিশালী পিচাস জিনের সাথে কথা বলে। এটা ছিল চুক্তি জাদু। চুক্তি জাদু হচ্ছে জিনদের সাথে চুক্তি করে কাজ করানো। প্রথমে কবিরাজ সিদ্ধান্ত নেন কি কি জাদু করতে চান, তারপর কবিরাজ কাজের ধরন অনুযায়ী সেই জিনকে আহ্বান জানান। যেমন ধরেন, কোনো জিন মানুষের রক্ত খেয়ে ফেলতে পারে, কোনো জিন মানুষকে পাগল বানিয়ে রাখতে পারে, ইত্যাদি ইত্যাদি। কেবিন সিদ্ধান্ত নেয় সে উগ্র ইউরোবাদের রক্ত শূন্য করে মারবে, যাতে বিষয়টা সহজে কেউ বুঝতে না পারে। তার ভাবনা অনুযায়ী সে গতরাতে একজন পিচাসকে আহ্বান করে, যে কিনা মানুষের শরীর থেকে রক্ত চুষে খেয়ে ফেলতে পারে। কেবিনের আহ্বানে ওই রকম একটি পিচাস কেবিনের ডাকে সাড়া দিয়ে তার কাছে আসে। তখন কেবিন ওই জিনকে বলে, আমার একটা কাজ করে দিতে হবে। জিন জিজ্ঞেস করে, কি কাজ? তখন কেবিন বলে, তোমাকে যাদের নাম বলবো তুমি তাদের রক্ত খেয়ে ফেলবে। এই কাজের জন্য তুমি আমার কাছে কি চাও? তখন জিন বলে, আমি মানুষের রক্ত খেতে পছন্দ করি, এটা ঠিক, তবে এই কাজ করতে হলে তোমাকে দুটো কাজ করতে হবে। কেবিন জিজ্ঞেস করে, কি কি কাজ করতে হবে? তখন ওই জিন বলে, তুমি যেমন তোমাদের শত্রুদের মেরে ফেলতে চাইছো, ঠিক আমিও আমার একজন শত্রুকে হত্যা করতে চাই তোমার মাধ্যমে। একটা কথা, মানুষের ভেতরে যেমন শত্রুতা থাকে, জিনদের ভেতরেও তেমন শত্রুতা আছে। যাই হোক, কেবিন বলে, তোমার প্রথম কাজ আমি করে দেব, মেরে দেব তোমার শত্রুকে, তুমি যাকে মারতে চাও। দ্বিতীয় কাজটা কি সেটা বলো। তখন জিনটি বলে, আমি আমার শত্রুর তাজা রক্ত পান করতে চাই, আর তার মাথাটা চিবিয়ে খেতে চাই। কেবিন বলে, ঠিক আছে, তাই হবে। ওই যে ছাগলের ভেতরে একটা পিচাস বন্দি করে তাকে বলি দেওয়া হলো, ওই বলি হওয়া জিনটি ছিল কেবিনের সাথে চুক্তি করা সেই জিনের শত্রু। এভাবেই ইবুদের কবিরাজ সর্দার একটা জিনের সাথে চুক্তি করে ইউরোবাদের উপর কালো জাদু করলো। পরবর্তীতে নাকি ওই কালো জাদুর প্রভাবে ইউরোবাদের অনেকে রক্ত শূন্যতায় ভুগে মারা যায়। কি ভাবছেন, ইউরোবারা কিছুই বুঝতে পারেনি? ইবোরা তাদের উপর কালো জাদু করেছে, এটা ইউরোবারা জেনে যায়। তারপর তারা ইবোদের উপরে কালো জাদু করে। একটা কথা এখানে বলে রাখা ভালো, জাদুবিদ্যায় কেউ কারো থেকে কম নয়। হাউসা, ইবো, ইউরোবা, এই তিন জাতিদের কাছে রয়েছে কালো জাদুর বই। যাই হোক, প্রতিশোধ হিসাবে ইউরোবা ইবোদের উপরে ভয়ঙ্কর এক কালো জাদু করে। এই জাদুকে বলা হয় আত্মঘাতী কালো জাদু। অর্থাৎ এই জাদু যার উপরে প্রয়োগ করা হবে সে নিজে আত্মহত্যা করে মারা যাবে। সেবার ইউরোবাদের এই জাদুর ফলে নাকি 10 জনেরও বেশি ইবোরা আত্মহত্যা করেছিল। একসাথে এত মানুষ আত্মহত্যা করেছে, এটা কোনো স্বাভাবিক বিষয় ছিল কি? ইবোরা বুঝতে পারে আসলে ঘটনাটি কি ঘটেছে। আমি দুঃখিত, এই জাদু করার নিয়মটা আমি জানতে পারিনি, যেটা আমাকে ববি ভাই বলতে পারেননি।
তবে এই জাদু কাটানোর যে প্রক্রিয়া ছিল সেটা ববি ভাই আমাকে বলেছেন। যখন ইবোরা ইউরোবাদের দ্বারা কালো জাদুতে আক্রান্ত হয়ে নিজের প্রাণ নিতে থাকে, তখন কেভিন বুঝতে পারে তাদের গোত্রের উপর ইউরোবারা ওইসব ভয়ঙ্কর জিন চালান করে দিয়েছে, যারা মানুষকে নিয়ন্ত্রণে রেখে আত্মহত্যা করতে বাধ্য করছে। এখন এটার একটি সমাধান দরকার। কি সেই সমাধান, আর সেটা কিভাবে করা হলো এখন বর্ণনা করছি। এর সমাধান হচ্ছে একটাই, আর সেটা হচ্ছে ইউরোবাদের চালান করা জিনদের হত্যা করা। কিভাবে হত্যা করা হলো এখন সেটা জানাবো। যেদিন ওই জিনদের কেভিন হত্যা করলো, সেদিন কেভিন আর তার 12 সদস্যের শিষ্যরা সন্ধ্যায় একটা যজ্ঞ করে। যজ্ঞটা করেছিল যেভাবে, কেভিন অনেকগুলো কাঠের পুতুল নিয়ে আসে, আর তার সংখ্যা প্রায় 20টা হবে। তারপর একটা পুতুলকে উঠানের মাঝে রেখে ওই পুতুলকে কেন্দ্র করে বাকি পুতুলগুলোকে ওই কেন্দ্রীয় পুতুলের চারপাশে গোল বৃত্ত করে সাজায়। ওইদিকে কেভিনের শিষ্যরা এক ধরনের ফুলের পাপড়ি ছড়ে একটু একটু করে প্রত্যেকটা পুতুলের মাথার উপরে রাখে। বাকি পুতুলদের তুলনায় কেন্দ্রীয় পুতুলের মাথায় ফুলের পাপড়ি একটু বেশিই রাখে। তারপর কেভিন উপস্থিত সবাইকে বলে, এখন যার যার ঘরে ফিরে যাও, কাল সব ঠিক হয়ে যাবে, আর কেউ আত্মহত্যা করবে না। এই বলে কেভিন তার ছোট ঘরে চলে যায় তার শিষ্যদের নিয়ে। যাই হোক, কেভিন শিষ্যদের নিয়ে চলে যায় সেই রিচুয়ালের ঘরে। বাকি অংশ শুরু করে এবং পুতুলগুলো ওভাবে উঠানে পড়ে থাকে। আমি ববি ভাইকে জিজ্ঞেস করলাম, কেভিন ওই ঘরে গিয়ে কি কি করলো? ববি ভাই বললেন, ওখানে বসে তারা তন্ত্রমন্ত্র পড়ে কিছু ভয়ঙ্কর জিনকে আহ্বান করল। সেদিন গভীর রাতে নাকি অনেকগুলো আলো এসে এক এক করে উঠানে থাকা ওই পুতুলদের ভেতরে প্রবেশ করে। তারপর সেগুলো মানুষের মতো করে চলতে শুরু করে এবং একসময় হাওয়ায় মিলিয়ে যায়। এই দৃশ্য নাকি ববি ভাইয়ের একজন প্রতিবেশী দেখেছিলেন, যেটা তিনি পরবর্তীতে সবাইকে জানিয়েছেন। ওই আলোগুলো কি জিন ছিল? আর তারা কিভাবে ইউরোবাদের চালান করা ওই আত্মহত্যা প্রতিরোধ করলো বা বাধা দিল, জিনদের হত্যা করলো, এ বিষয়ে কিছু জানতে পারেনি ববি ভাই। তবে এই রিচুয়ালের মাধ্যমে ইউরোবাদের কালো জাদু নষ্ট করতে সক্ষম হয় ইবো কবিরাজদের সর্দার কেভিন। এরপরও অনেকবার দুপক্ষের ভেতরে কালো জাদুর লড়াই চলেছে। দুই পক্ষের উপর ভয়ঙ্কর জাদু করেছে, যার অনেক কিছু ববি ভাই আমাকে বললেও সঙ্গত কারণে আমি সেগুলো এড়িয়ে যাচ্ছি। তবে দুই জাতির ভেতরে চলমান কালো জাদুর লড়াইয়ের সবচেয়ে ভয়ঙ্কর জাদু কি ছিল, সেটা কিভাবে করা হলো এবং তার সমাধান কিভাবে এলো, সেটা আমি বর্ণনা করব। বর্ণনা করার আগে কিছু কথা বলে নিতে চাই। সেখানে প্রত্যেকটা জাতির ভেতরে অনেক ধরনের কুসংস্কার রয়েছে। যেমন ইউরোবাদের ভেতরে একটা প্রথা আছে, সেটা হচ্ছে নিজেদের ইচ্ছাতে বলিদান। অর্থাৎ যিনি বলি হবেন তিনি সম্পূর্ণ নিজের ইচ্ছাতে বলি হবেন। ধরেন যুদ্ধকালীন সময়ে অনেক দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আত্মঘাতী কাজ করেন কেউ। বিষয়টা অনেকটা সেরকম। ইউরোবা নিজেদের জাতীয় গোত্রের স্বার্থে স্বেচ্ছায় নিজেদের জীবন উৎসর্গ করে থাকেন। এরপর এদের ভেতরে একটি প্রথা রয়েছে, যেমন যমজ বাচ্চা বলি। ধরুন কারো বাচ্চা হয়েছে, ওই বাবা মা স্বেচ্ছায় তাদের সন্তানকে বলি দিতেন। ওই সন্তানদের পিতামাতার বিশ্বাস তারা অনেক ভাগ্যবান ও ভাগ্যবতী বলে সৃষ্টিকর্তা তাদেরকে জোড়া বাচ্চা উপহার দিয়েছেন। এখন তাদের উচিত এই জোড়া বাচ্চা সৃষ্টিকর্তার কাছে উৎসর্গ করা। তারপর হাউসাদের ভেতরে একটি প্রথা রয়েছে, বিশেষ একটা সময়ে একজন নববধূকে বলি দেওয়া। প্রথমে কোনো একটা মেয়েকে বলির জন্য নির্বাচন করা হয়, তারপর তাদের ভেতরে একজনের সাথে তাকে বিয়ে দিয়ে সেই বধূকে বলি দেওয়া হয়। এগুলো সবকিছুই ছিল কালো জাদুর অন্তর্ভুক্ত। একসময় সেখানে ব্রিটিশদের পদার্পণ হয়। তখন ব্রিটিশ শাসনামলে এসব প্রথার ঘোর বিরোধিতা শুরু করে ব্রিটিশরা। তারপর সেটা মোটা দাগে বন্ধ করতে সক্ষম হলেও এখনো অনেক জায়গায় অতি গোপনে এসব কর্মকাণ্ড চলে বলে জানিয়েছেন ববি ভাই। যাই হোক, ববি ভাই বলেছেন, ইউরোবাদের ভেতরে অনেকবার কালো জাদুর লড়াই চলেছে, যেটা এখনো অর্থাৎ এই 2025 সালে এসেও চলমান। এর ভেতরে ইউরোবারা আমাদের ইবোদের উপরে এমন এক ভয়ঙ্কর কালো জাদু করে বসলো, যেটার ফলে অনেক ইবো মারা গেল, আর ওই জাদু কাটাতে অনেক ব্যাগ পেতে হয়েছিল। একদিন সকালবেলা হঠাৎ করে কেভিনের রক্ত বমি শুরু হয়। খবর পেয়ে সবাই কেভিনের কাছে ছুটে গেলাম আমরা। যেয়ে দেখি ঘর থেকে শুরু করে পুরো উঠোন জুড়ে শুধু রক্ত আর রক্ত। অবাক করার বিষয় হচ্ছে, কেভিন এভাবে বমি করছে আর তার বমির সাথে শুধু তাজা রক্ত বের হচ্ছে, কিন্তু কেউ তাকে ধরছে না। তাকে ধরে হাসপাতালে নেবে সেটা না করে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। আমরা কেভিনকে ধরার জন্য এগিয়ে গেলে কেভিন আমাদেরকে বলে, আমার থেকে দূরে থাকো,
আমাকে তোমরা বাঁচাতে পারবে না, আমি এক্ষুনি মারা যাব। তার এমন কথা শুনে আমরা বেশ অবাক হই, সে সাথে খুবই মর্মাহত হই। আমরা কেভিনকে জিজ্ঞেস করি এসব কি করে হলো। তখন কেভিন বলে ইউরোবারা করেছে, এবার আমরা কেউ বাঁচতে পারবো না। যাই হোক, কেভিন নিষেধ করা সত্ত্বেও আমরা এক প্রকার জোরপূর্বক তাকে ধরাধরি করে হাসপাতালে নেওয়ার জন্য রওনা হলে হাসপাতালে নেওয়ার আগেই সে মারা যায়। সেদিন আমাদের পুরো ইবো গোত্রে এক শোকের ছায়া নেমে আসে, কেননা কেভিন ছিল ইবো কবিরাজ সর্দার। কেভিনের লাশ তার ধর্ম অনুযায়ী দাফন করা হয়। কেভিন মারা যাওয়ার 2 দিন পরে আমাদের ইবোদের 3জন যুবক একইভাবে রক্তবমি করতে করতে মারা যায়। মৃত্যুর আগে তারা শুধু একটা কথাই বলতে চেয়েছিল, তারা নাকি গত রাতে স্বপ্নের ভেতরে কিছু খেয়েছে। অবাক করা বিষয় হলো তারা 3জন একই স্বপ্ন দেখেছে। তাদের দেখা স্বপ্নটা ছিল এমন, তারা 3জন একসাথে কোনো একটা ভোজনে গিয়েছে, সেখানে পেট ভরে মাংস খেয়েছে। তারপর তাদের ঘুম ভেঙে যায়। পেটের যন্ত্রণা মূলত স্বপ্নে খাওয়া মাংসর পর থেকেই শুরু হয়। তারপর ব্যথা ক্রমে বাড়তে থাকে, একসময় সেটা তীব্র থেকে তীব্রতর হয়, আর এক পর্যায়ে শুরু হয় রক্তবমি। এভাবে কেভিন সহ 4জন মারা যাওয়ার পর ইবোদের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা বুঝতে পারে এবার ইবোরা তাদের উপর ভয়ঙ্কর কালো জাদু করেছে। তখন ইবোরা মরিয়া হয়ে ওঠে এই কালো জাদু থেকে বাঁচার জন্য। তারা ছুটে যায় বড় বড় ইবো তান্ত্রিক কবিরাজের কাছে। ওই 3জন ইবো যুবক মারা যাওয়ার পরদিন ইবোরা পাশের এলাকা থেকে একজন নামকরা ইবো কবিরাজকে নিয়ে আসে। ববি ভাইদের এলাকায় এই কবিরাজ ছিল একজন গুরু শ্রেণীর এবং অনেক অভিজ্ঞ একজন কবিরাজ। ঘটনা বোঝার স্বার্থে আমি এই কবিরাজের একটি ছদ্মনাম ব্যবহার করছি। ধরুন ওই কবিরাজের নাম হচ্ছে হেনরি। এই হেনরি কবিরাজকে নিয়ে আসার পর তাকে সবকিছু খুলে বলা হয়। কেভিন সহ কিভাবে 4জন ব্যক্তি মারা গেল জানানো হয়। সবকিছু শুনে হেনরি বলে, আচ্ছা, আমি আগে দেখি ইউরোপরা তোমাদের উপর কোন ধরনের কালো জাদু করেছে। হেনরি তখন একটি আসন পেতে বসেন, তারপর চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু একটা পড়তে থাকেন। একটা সময় মনে হলো হেনরি একদম ঘুমিয়ে গেছেন ওই বসা অবস্থায়। যাই হোক, কিছুক্ষণ পর হেনরি তার চোখ খোলেন। তারপর তিনি আসন থেকে উঠে দাঁড়ান। হেনরি বলেন, তোমাদের উপর ভয়ঙ্কর প্রতিশোধ নিতে ইবোরা একজন অভিজ্ঞ ইউরোবা আদিবাসী কবিরাজ সর্দারকে নিয়ে আসে, তোমাদের পুরো গোত্রকে কালো জাদু করে শেষ করে দেওয়ার জন্য। ওই ইউরোবা কবিরাজ ছিল একজন অতি অভিজ্ঞ নোয়া। তখন ওই আদিবাসী ইউরোবা কবিরাজ সর্দার ওখানকার ইউরোবাদের বলেন, কিছুদিন পরে সূর্যগ্রহণ হবে। ওই সূর্যগ্রহণের সময় তোমাদের ভেতর থেকে একজন স্বেচ্ছায় যদি বলি হতে রাজি হয়, তবে এই বলির মাধ্যমে ইবোদের উপর ভয়ঙ্কর কালো জাদু করতে পারবো, যে জাদু কাটানোর ক্ষমতা ইবোদের নেই। তারপর ইউরোবাদের ভেতর থেকে একজন রাজি হয় স্বেচ্ছায় বলি হতে। এভাবে সূর্যগ্রহণের দিন ইউরোবা কবিরাজ একজনকে বলি দিয়ে তোমাদের উপর ভয়ঙ্কর কালো জাদু করেছে। ওরা ওই দিন একটা রিচুয়াল করেছিল, যে রিচুয়ালের মাধ্যমে ভয়ঙ্কর 3টি শক্তিশালী জাদুকরের জিনকে তোমাদের উপর চালন করে দেয়। ইউরোবাদের চালান করা ওই জিন 3টা আদমা জাদুবিদ্যা জানে। এই আদম জাদুবিদ্যা হচ্ছে এমন এক বিদ্যা যে কিনা চাইলে কিছু সময়ের জন্য তার শরীর একদম অস্তিত্বহীন করে ফেলতে পারে। মানে এই জাদুর প্রভাবে কোনো জিনও তাদেরকে খুঁজে পাবে না। যেমন বাতাসেরও একটি অস্তিত্ব আছে, কিন্তু সেটা অনুভব করা যায়, দেখা যায় না। কিন্তু এই আদমা বিদ্যা এত অদ্ভুত ভয়ঙ্কর যে এটা প্রয়োগ করার সাথে সাথে একজন জিন তার শরীরকে একদম অস্তিত্ব শূন্য করে ফেলতে পারে, এবং সে অন্যান্য জিনের সামনেই এই অস্তিত্বহীন করার কাজটা করে। তাই ওই আদিবাসী ইউরোবাদের কবিরাজ সর্দার ভালো করেই জানেন এই 3 জিনকে মারা অসম্ভব। ওই জিনদের থেকেও কোনো শক্তিশালী জিন যদি ওদেরকে ধরতে আসে অথবা মারতে আসে, তখন ওরা আদমা জাদুর সাহায্যে নিজেদের একদম অস্তিত্বহীন করে পালিয়ে যায়। তারপর আর ওদের খুঁজে পাওয়া যায় না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই 3 জিন যাযাবর শ্রেণীর জিন, যারা সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং জঙ্গলে থাকে। মানে জিনদের ভেতরেও তো একটা সমাজ ব্যবস্থা আছে মানুষের মতো। এই জিনগুলো হচ্ছে সমাজমুখ। এবার আসছি আদমা বা আদা জাদুর রহস্য আসলে কি, এখন সেটা বলছি। আনুমানিক 1700 শতাব্দীতে পশ্চিম আফ্রিকার কোনো এক দেশে জন্ম হয়েছিল এই আদমার। তার জন্ম কোথায় হয়েছিল এটা নির্দিষ্ট করে কেউ বলতে পারেনি। তাকে সবাই রাজকুমারী আদমা বলে চেনে। আফ্রিকার অনেকে বলেন আদমার জন্ম হয়েছিল কোনো এক রাজ পরিবারে, আবার অনেকে বলে সে জন্মেছিল একটি সাধারণ গরিব পরিবারে।
তবে আদমা ছিল একজন বুদ্ধিমতী এবং একজন আফ্রিকান সুন্দরী তরুণী। আদমা সবসময় সামাজিক কল্যাণমূলক কাজের সাথে যুক্ত থাকত। বিশেষ করে নারীদের অধিকার নিয়ে সে কাজ করত। এতে করে তার অনেক শত্রু হয়ে যায়। তার ওই শত্রুদের হাত থেকে নিজেকে বাঁচার জন্য, এই শত্রুদের শিক্ষা দেওয়ার জন্য আদমা একসময় ভয়ঙ্কর কালো জাদুর চর্চা শুরু করে। সে কিভাবে জাদুবিদ্যা আয়ত্ত করেছে এ বিষয়ে জানা যায়নি। তবে সে জাদুবিদ্যায় অনেক পারদর্শী ছিল। বিশেষ করে সমস্ত দৃশ্য এবং অদৃশ্য শক্তির সামনে নিজেকে অস্তিত্বহীন করা জাদুতে সে পারদর্শী ছিল। তার এমন জাদু ক্ষমতার জন্য অনেকে তাকে অতি অসাধারণ কিছু মনে করলেও তৎকালীন সময়ে অনেকে তাকে অপছন্দ করত। অনেকে বলে থাকেন যে শয়তানি বিদ্যা অর্থাৎ ডাকিনী বিদ্যা বা ডাইনি বিদ্যার চর্চা করত সে। যাই হোক, এই হচ্ছে আদমা সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য। আদমার কাছ থেকে এই তিনটি জিন নিজেদের লুকিয়ে ফেলার সেই জাদু শিখেছে বলে কবিরাজ হেনরি সেদিন জানিয়েছিল। আদমা এই তিন জিনকে বশ করে তার জাদুবিদ্যার যাবতীয় কাজ করাতো। এখন আদমা মারা যাওয়ার পর ওই তিনটি জিন মুক্ত হয়ে যায়, আর এখন তারা স্বাধীন। প্রশ্ন থাকতে পারে, তারা যদি স্বাধীন হয়ে থাকে তবে ইউরোপা আদিবাসী কবিরাজ সর্দারের কথা অনুযায়ী তারা কেন কাজ করছে? উত্তর হচ্ছে, এটা একটা চুক্তি। যাই হোক, বলি দেওয়ার পরে শর্ত অনুযায়ী এখন ওই তিন জিন ইউরোপা আদিবাসী কবিরাজ সর্দারের কাছে প্রতিশ্রুতি দিয়েছে, ওরা তোমাদের সবাইকে মেরে ফেলবে। ইউরোপাদের সবচেয়ে বেশি ক্ষোভ ছিল কেবিনের উপরে। এই জন্য ইউরোপারা তাদের কবিরাজ গুরুর কাছে অনুরোধ করে সে যেন সর্বপ্রথম কেবিনকে হত্যা করে। সে কথা অনুযায়ী ইউরোপাদের কবিরাজ গুরু সর্বপ্রথম কেবিনের উপর কালো জাদু করে। যে রাতে কেবিনকে হত্যা করা হয় সে রাতে কেবিনকে একই স্বপ্ন দেখানো হয়। মানে, তোমাদের যে তিনজন যুবক মারা গেছে তারা যে স্বপ্ন দেখেছিল, একটা ভোজনে গিয়ে পেট ভরে মাংস খাচ্ছে, তারপর পেটে ব্যথা শুরু হয়েছে এবং অতঃপর রক্ত বমি করে মৃত্যু। মূলত এই জিন তিনটা স্বপ্নের ভেতরে এক ধরনের কাঁচা মাংস খাওয়ায়। এই মাংস খাওয়ার ফলে এই চারজনের মৃত্যু হয়েছে। এখন থেকে প্রতিদিন তোমাদের ভেতর থেকে তিনজন করে স্বপ্নে ওই তিন জিনের দেওয়া মাংস খাবে এবং এটা খেলে আর বাঁচার উপায় নেই। এভাবে তোমাদের সবাইকে মেরে ফেলা হবে। এই সমস্যার সমাধান একটাই, সেটা হচ্ছে ওই যাযাবর তিন জিনকে হত্যা করা, যা আমার পক্ষে অনেকটাই কঠিন হবে। তবে আমাকে একটু সময় দাও, দেখি কি করা যায়। আপাতত আমি চলে যাচ্ছি, আগামীকাল আবার আসবো। আজকে রাতের ভেতরে আমি দেখব কোনো উপায় বের করতে পারি কিনা। তারপর হেনরি চলে যায়, আর যাওয়ার আগে সবাইকে বলে যায় আজকে রাতে ভুলেও যেন কেউ না ঘুমায়। কারণ হচ্ছে, ঘুমিয়ে গেলে গত রাতের মতো তিন জিন স্বপ্নের ভেতরে মাংস খাইয়ে মেরে ফেলবে তিনজনকে। জেগে থাকলে হয়তো এই সমস্যাটা হবে না। যাই হোক, সেদিন রাতে কবিরাজ হেনরির কথা মতো আর কেউ ঘুমানোর সাহস পায়নি। তবে দুর্ভাগ্যবশত হঠাৎ করে ভোর রাতের দিকে আবারও তিনজন যুবক রক্তবমি করতে করতে একটা সময় মারা যায়। মারা যাওয়ার আগে তারা একটা কথা বলেছিল যে একটা সময় তারা অনুভব করে কেউ তাদের কাছে এসেছে, জোর করে কিছু কাঁচা মাংস খাইয়ে দিল। যখন মাংসগুলো খাওয়াচ্ছিল তখন তারা চিৎকার করতে যেও করতে পারেনি, নড়াচড়া করার কোনো শক্তি ছিল না। এভাবে সাতটা তাজা প্রাণ ঝরে যাওয়াতে আমাদের পুরো গোত্রে শোকের ছায়া নেমে এসেছিল। ওইদিকে হেনরিকে আবার খবর দিয়ে আনা হলো। হেনরি এসে এই অবস্থা দেখে অনেক দুঃখ প্রকাশ করে আর বলে, আমি ভেবেছিলাম হয়তো না ঘুমালে এই সমস্যা হবে না, কিন্তু এখন দেখছি এটা আমার ভাবনার থেকেও ভয়ঙ্কর। তখন উপস্থিত সবাই হেনরিকে বলে, হেনরি কিছু একটা করেন, তা না হলে আমরা কেউ বাঁচতে পারবো না। তখন হেনরি বলে, আমি গত রাতে আমার জাদুবিদ্যার মাধ্যমে জানতে পেরেছি যে এই সমস্যার সমাধানের একটা উপায় আছে, তবে সেটা অনেক কঠিন। উপস্থিত সবাই জিজ্ঞেস করে, কি সেই উপায়? তখন হেনরি বলে, 4 পূর্বপুরুষের জাদু। উপস্থিত সবাই জিজ্ঞেস করে, কি সেই 4 পূর্বপুরুষের জাদু? তখন হেনরি বলে, আফ্রিকা মহাদেশের ভেতরে একজন বিখ্যাত কবিরাজ ছিলেন, যার নাম হচ্ছে গৌ। এই গৌকে বলা হতো কবিরাজ সম্রাট। গৌ প্রতিটা জাদু কাটানোর বিদ্যা জানত। হেনরি বলেন, গতকাল রাতে আমি একটা সাধনার মাধ্যমে জানতে পারি এই সমস্যার সমাধান আছে একমাত্র গৌয়ের হাতে। একটু বলে রাখি, আফ্রিকাতে কবিরাজের ছেলে কবিরাজ হয়, এটা ওখানকার একটা নিয়ম, যেমনটা বিশ্বের অনেক দেশেই দেখা যায়। এই গৌয়ের পূর্বপুরুষেরা কবিরাজ ছিল, তাই বংশ পরম্পরায় গৌ একজন কবিরাজ হয়ে ওঠে। কিন্তু গৌ এমন কিছু সাধনা করেছিল যেটা অন্যান্য কবিরাজরা চিন্তা ভাবনাও করতে ভয় পায়। যেমন মৃত মানুষের আত্মা বন্দী করে তাদেরকে দিয়ে কাজ করানো। এখানে আত্মা বলতে আমরা কারিনজিনের কথা বুঝি। তবে সমস্যা হচ্ছে, গৌ মারা গেছে অনেক দিন আগে, এমনকি তার ছেলে সহ পরবর্তী 3 পুরুষও মারা গেছে।
বর্তমানে গোয়ের বংশধর যিনি আছেন তিনি অনেক দূরে থাকেন। রাতারাতি তার কাছে গিয়ে তাকে দিয়ে কাজ করানো অসম্ভব। তাছাড়া সে গোয়ের মতো ওই রকম অভিজ্ঞতা অর্জন করতে পেরেছিল কিনা সেটাও ভাববার বিষয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি 4 পূর্বপুরুষের জাদু করব। উপস্থিত সবাই তখন হেনরিকে জিজ্ঞেস করে, কি সেই 4 পূর্বপুরুষের জাদু? তখন হেনরি বলে, গোয়ের আত্মাকে ফিরিয়ে আনবো, আর সেই আত্মার কাছ থেকে জেনে নেব এই সমস্যার সমাধান। তবে এই কাজটা করা মোটেও সহজ নয়। গোয়ের আত্মা ফেরাতে হলে আমাকে তার পরবর্তী 3 পুরুষের আত্মা ফেরাতে হবে। মানে গোয়ের আত্মা ফেরাতে হলে প্রথমে গোয়ের নাতির ছেলের আত্মা ফেরাতে হবে, তারপর গোয়ের নাতির ছেলের আত্মার উপর ভর করে গোয়ের নাতির আত্মা ফেরাতে হবে। সেই আত্মার উপর ভর করে গোয়ের ছেলের আত্মা ফিরবে, তারপর সেই আত্মার উপর ভর করে গোয়ের আত্মা ফিরবে। এটাকে বলে ম্যাজিক অফ ফোর্স অ্যানসেস্টার্স, অর্থাৎ 4 পূর্বপুরুষের জাদু। এই 4 পূর্বপুরুষের জাদু কিভাবে করা হয়েছিল আর আত্মা কিভাবে ফিরিয়েছিল সেটা বর্ণনা করার আগে আমি কিছু কথা বলতে চাই, কেননা এই বিষয় নিয়ে তর্ক হতে পারে। শ্রোতাদের মধ্যে আমরা সিংহভাগই মুসলিম। আমরা বিশ্বাস করি মানুষ মারা গেলে তার রূহ বা আত্মা বারজাকের জীবনে চলে যায়, সেখান থেকে আত্মা ফিরে আসার কোনো সুযোগ নেই। আর আমরা এটাও জানি যে আমাদের সকলের সাথে একটা করে কারিন জিন থাকে। এই কারিন জিন আমাদের সকলের জন্মের সাথে সাথে আমাদের সাথে যুক্ত হয়ে যায়। আমাদের মৃত্যু হলেও এই কারিন জিন কিন্তু বেঁচে থাকে। কতদিন বেঁচে থাকে এ বিষয়ে আমি আসলে জানি না, তবে সে বেঁচে থাকে। আমরা অনেক ঘটনার মাধ্যমে জেনেছি যে কারিন জিন হাজির করা হয়েছে বা অনেকে এই কারিন জিনের সাহায্যে কাজ করেছেন। মূল বিষয় হচ্ছে নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার মাধ্যমে কারিন জিন হাজির করা যায়, আর এই কারিন জিনকে দিয়ে কাজ করানো যায়। আমরা যেটাকে কারিন জিন হিসাবে জানি, আফ্রিকানরা অথবা অন্য অনেক দেশের মানুষ সেটাকে স্পিরিট বলে। যাই হোক, এখন এই ঘটনার মূল পর্ব 4 পূর্বপুরুষের জাদু সেটা বর্ণনা করছি। সেদিন হেনরি কিছু সময়ের জন্য চলে যায়। তারপর সে আরো 5 জন অভিজ্ঞ কবিরাজকে সাথে করে ফিরে আসে। সেই সাথে কিছু জিনিস নিয়ে আসে। তার ভেতরে ছিল 4টি কবুতর, কিছু পাখির পালক, 4টি মানুষের মাথার খুলি, কিছু রং, মোমবাতি ইত্যাদি ইত্যাদি। হেনরি বলছেন সূর্য যখন একদম মাথার উপরে থাকবে, অর্থাৎ ভর দুপুর, ঠিক তখনই আমি ও আমার সহকর্মী এই 5 বন্ধু আমাদের রিচুয়াল শুরু করব। আমাকে একটা ফাঁকা জায়গা দিতে হবে, সেখানে আমরা ছাড়া কেউ যেন না আসতে পারে সে বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। ববি ভাই বলেছেন হেনরির কথা মতো তাকে কেবিনের বাড়িটা ছেড়ে দেওয়া হয়, আর আমরা দূর থেকে হেনরির কর্মকাণ্ড লক্ষ্য করছি। সূর্য যখন একদম মাথার উপরে, তখন হেনরি কবুতর 4টিকে জবাই করে প্রত্যেকটা কবুতরের রক্ত আলাদা আলাদা করে রাখে। তারপর হেনরি সেই 4টা মানুষের খুলি বের করে এক একটা খুলির উপরে একটি করে কবুতরের রক্ত ঢেলে দেয়। রোদের তাপে কিছুক্ষণ পর খুলিগুলোর রক্ত শুকিয়ে যায়। তারপর হেনরি কিছু পাখির পালক আগুনে পুড়িয়ে সেটা ছাই করে নেয়। সেই ছাইয়ের সাথে কিছুটা রং মিশিয়ে সামান্য পানি দিয়ে সেটাকে এক ধরনের কালির মতো বানিয়ে ফেলে। তারপর রোদে শুকিয়ে যাওয়া রক্ত মাখা মাথার খুলির উপরে আঙুলের সাহায্যে কিছু একটা লিখতে শুরু করে হেনরি। একসময় এক এক করে 4টা মাথার খুলির উপরে লেখা শেষ হলে আবারও খুলিগুলো কিছুক্ষণ রোদে শুকিয়ে নেয় হেনরি। খুলিগুলো শুকিয়ে গেলে হেনরি সহ বাকি কবিরাজরা সেই 4টি মাথার খুলি নিয়ে কেবিনের সেই কবিরাজি করার জন্য যে ঘর ছিল সেই ঘরে চলে যায়। তারপর সেখানে সবাই মিলে শুরু করে একটি যজ্ঞ। ববি ভাই বলেছেন ওই দিন ওই 6 কবিরাজ একটা মালসার ভেতরে আগুন জ্বালিয়ে সে আগুনের পাত্রের পাশে 4টি মানুষের মাথার খুলি রেখে তন্ত্রমন্ত্র পড়তে থাকে এবং তাদের জানা জাদুবিদ্যা সব জাহের করতে থাকে। সেদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই 6 জন কবিরাজ এই রিচুয়াল করেছিল। এতে করে নাকি 4 পুরুষের আত্মা পূর্ণ শক্তি পেতে সক্ষম হয়েছিল। একটা কথা বলে রাখা ভালো, এই যে 4টি মানুষের মাথার খুলি, এগুলো মূলত ওই কবিরাজদের ভেতরে কোনো একজনের 4 পূর্বপুরুষের মাথার খুলি ছিল, যেমন বাবার দাদার দাদার বাবার এবং তার বাবার। কেননা এই ম্যাজিক সম্পূর্ণ করতে হলে এমন 4টা মানুষের খুলি প্রয়োজন, যা হতে হবে 4 পূর্বপুরুষের মাথার খুলি। যাই হোক, সন্ধ্যা পর্যন্ত টানা যজ্ঞ শেষ করে হেনরি এবং বাকি কবিরাজরা বাইরে চলে আসে। তারপর হেনরি আমাদের সবাইকে ডাকে। আমরা হেনরির কাছে গেলে হেনরি আমাদের বলে, আপনারা দয়া করে কেউ ঘর থেকে বের হবেন না। সূর্য ডোবার সাথে সাথে আমি আমার আসল কাজ অর্থাৎ 4 পূর্বপুরুষের আত্মা ফেরানোর জাদু শুরু করব। বাহিরের পরিবেশটা তখন অস্বাভাবিক হয়ে যেতে পারে, মনে হতে পারে প্রচন্ড ঝড় তুফান হচ্ছে। দয়া করে কেউ ভয় পাবেন না, আর ভুলেও এই উঠানের চারপাশে কেউ আসবেন না।
যদি কেউ আসেন তবে নিজ দায়িত্বে আসবেন, কেননা তারা চরম ক্ষতির সম্মুখীন হতে পারেন। হেনরির কথা শোনার পর আমরা তাকে আশ্বস্ত করি যে আমরা কেউ আসব না, এখানে আপনি আপনার কাজ চালিয়ে যান। সেদিন সূর্য ডুবার পর শুরু হয় আসল কাজ। ববি ভাই বলেছেন আমরা তখন আড়াল থেকে দেখতে থাকি হেনরি কি কি করছে। তাছাড়া এই সমস্যার সমাধানের পর হেনরি আমাদের সবকিছু খুলেও বলেছিল। আমি ঘটনার ধারাবাহিকতা বজায় রাখার জন্য সেটা এখন বলছি, যে কিভাবে করা হয়েছিল, কি কি করা হয়েছিল। এই 4 পূর্বপুরুষের আত্মা ফেরানোর সময় সেদিন হেনরি উঠানের মাঝখানে একটি কাপড় বিছিয়ে সেখানে 4টি মানুষের মাথার খুলি রাখে। তারপর সেই খুলি বরাবর 4টি দাগ কেটে দেয়, মানে একটি খুলির সামনের দিকে একটি করে সরল রেখা টানে। সে দাগের উপরে কিছু রং ছিটিয়ে সেগুলোর উপরে মোমবাতি স্থাপন করে, অনেকটা অ্যাসেম্বলির মতো করে সাজিয়ে নেয়। এরপর সেই মোমবাতিগুলোতে আগুন জ্বালিয়ে হেনরি সহ বাকি কবিরাজরা খুলিগুলোর সামনে দিয়ে একটা লাইনে বসে পড়ে। তারপর সবাই মন্ত্র পড়া শুরু করে। ঘন্টার পর ঘন্টা মন্ত্র পড়েই যাচ্ছে তারা। বেশ কিছুক্ষণ মন্ত্র পাঠ করার পরে চারপাশে ঝড় উঠতে থাকে, মনে হচ্ছে এখনই সব লন্ডভন্ড করে দিবে। অবাক করা বিষয় হচ্ছে বাতাসের ভেতরও মোমবাতিগুলো ঠিকই জ্বলছে। একটি ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয় তখন। এভাবে ঝড় বাতাস চলাকালীন সময়ে প্রথম সারির মোমবাতিগুলো এক এক করে নিভে যায়। তারপর তার কয়েক সেকেন্ড পরে একটি আলো এসে প্রবেশ করে প্রথম খুলির ভেতরে। আলোটি যখন প্রথম খুলির ভেতরে প্রবেশ করেছে তখন সব কবিরাজ একসাথে দাঁড়িয়ে যায়। তারপর তারা সুরলা কণ্ঠে একটি লাইন বলতে থাকে, যার বাংলা অর্থ হচ্ছে তোমার পিতাকে নিয়ে এসো। এভাবে কিছুক্ষণ গান গাওয়ার পর ওই আলোটি আবার ওই খুলি থেকে বেরিয়ে চলে যায়। তার কয়েক মিনিট পর দ্বিতীয় লাইনটির মোমবাতি সব এক এক করে নিভে যায়। তারপর একটি আলো এসে দ্বিতীয় মাথার খুলির ভেতরে প্রবেশ করে। ওই আলোটি যখন দ্বিতীয় খুলির ভেতরে প্রবেশ করে তখন সব কবিরাজ আবারও একই সুরে সেই গান গাইতে থাকে। তার কিছুক্ষণ পর আবারও একই ঘটনা ঘটে, আলোটি খুলি থেকে বের হয়ে যায়। তৃতীয় লাইনের মোমবাতিগুলো এরপর সব নিভে যায়। আরেকটি আলো এসে তৃতীয় মাথার খুলিতে প্রবেশ করে। প্রবেশ করার সাথে সাথে কবিরাজেরা সেই একই গান আবারও গাইতে থাকে। তার কিছুক্ষণ পর আবার সেই তৃতীয় আলোটি খুলি থেকে বেরিয়ে যায়। তৃতীয় খুলিটির আলো যখন ওখান থেকে চলে যায় তারপর পরিবেশটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। মনে হচ্ছে এখনই সব লন্ডভন্ড হয়ে যাবে। চারপাশ জুড়ে তখন প্রচন্ড বাতাস বইছে। এমন সময় চতুর্থ লাইনের মোমবাতিগুলো নিভে যায় এবং একে একে 4টি আলো 4টি খুলির ভেতরে প্রবেশ করে। যখনই ওই আলো খুলিগুলোর ভেতরে প্রবেশ করেছে তখন আবার সেই কবিরাজেরা উঠে দাঁড়ায় এবং সবাই একসাথে বলতে থাকে, হে মহা আত্মা বাঁচাও, আমাদেরকে বাঁচাও। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর ওই 4টি মানুষের মাথার খুলি মানুষের মতো কথা বলে ওঠে। ওরা বলে, তোদের এত বড় সাহস, আমাদের বিরক্ত করছিস। তখন হেনরি বলে, আমাদের ক্ষমা করে দাও, আমরা যে বড় অসহায়, আমাদের আর কোনো পথ খোলা ছিল না, আমরা বাধ্য হয়ে তোমাদেরকে ডেকেছি। তারপর ওই 4 পূর্বপুরুষের সাথে কবিরাজ হেনরির অনেক কথা হয়। অবশেষে হেনরি সক্ষম হয় তাদের শান্ত করতে। এক পর্যায়ে চতুর্থ খুলির, যেটার ভেতরে গৌয়ের আত্মা ছিল, সে বলে, আমাদেরকে কেন ডেকেছিস সেটা বল। তখন হেনরি সবকিছু খুলে বলে, কিভাবে ইউরোবারা ইবোদের উপরে কালো জাদু করেছে আর এই সমস্যার সমাধান কি, সেই বিষয়ে গোয়ের কাছে তারা জানতে চায়। সবকিছু শুনে গো বলে এই সমস্যার সমাধান হচ্ছে আয়না জাদু। তারপর গো হেনরিকে বলে দেয় কিভাবে সে আয়না জাদু করতে হবে। আর গো এটাও বলে দেয় যে আজকে রাতে কোন 3 যুবক মারা যাবে। তাদেরকে যদি বাঁচাতে চায় তাহলে তাদেরকে পানির ভেতরে রাখতে হবে। ওই জিনের জাদু পানিতে কাজ করে না। ওরা 3 জন যেন আজকে সারা রাত পানির ভেতরে কাটিয়ে দেয়, তাহলেই বাঁচতে পারবে। এরপর সে বলে, আর তুই আগামীকাল আয়না জাদু প্রয়োগ করবি। এ আয়নার ভেতরে তাদেরকে বন্দি করে হত্যা করবি। পুরো প্রক্রিয়াটা কিভাবে করতে হবে সেটা গো হেনরিকে শিখিয়ে দিয়ে যায়। তারপর সে মানুষের মাথার খুলিগুলো থেকে একে একে 4টি আলো উড়ে চলে যায়। এভাবে শেষ হয় 4 পূর্বপুরুষের জাদু। সবকিছু সম্পন্ন হওয়ার পর হেনরি সবাইকে আবার ডাকে। আমরা তার কাছে গেলে সে সবকিছু খুলে বলে। তারপর সেই 3 জন যুবককে, যাদেরকে আজকে রাতে মেরে ফেলা হবে, তাদেরকে একটি পুকুরে রাত কাটাতে বলা হয়। হেনরির কথা মতো ওই 3 জন যুবক সারা রাত পুকুরের পানিতে কাটিয়েছিল। পরের দিন বিকেলে হেনরি একা আসে, সাথে 3টা আয়না নিয়ে। হেনরিকে দেখে আমরা সবাই তার কাছে এগিয়ে গেলাম। তখন হেনরি বলে, আমাদের কোনো সমস্যা হয়েছে কিনা। আমরা তাকে বলি, না, আজকে আর কোনো সমস্যা হয়নি। যাই হোক, সেদিন বিকাল থেকে হেনরি একটা রিচুয়াল শুরু করে, যেটা কেবিনের উঠানে বসে সে করেছিল। রিচুয়ালটা মূলত একটি পূজা পাঠ ছিল, যেটা সঙ্গত কারণে আমি বর্ণনা করতে চাই না।
সেদিন সূর্য ডুবার পর হেনরি একটি গণ্ডি কেটে বসে, আর তার সামনে ছিল 3টি আয়না। সেই 3টি আয়না সামনে রেখে মন্ত্রপাঠ করতে থাকে। কিছুক্ষণ মন্ত্রপাঠ করার পর একসাথে 3টা আলো এসে সেই 3টি আয়নার ভেতরে প্রবেশ করে। তারপর হেনরি একটি ছুরি দিয়ে একটি আয়নার ভেতরে আঘাত করে। যখনই সে ছুরি দিয়ে আয়নার ভেতরে আঘাত করে, তখন প্রচন্ড একটি আর্তনাদের শব্দ ভেসে আসে। ববি ভাই বলছেন, ওই আর্তনাদের শব্দটা এত জোরালো ছিল যে যেমনটা খুব নিকটে বজ্রপাত হলে হয়। উপস্থিত সবার কানের পর্দা ফেটে যাবার মতো অবস্থা হয়েছিল। এভাবে একে একে 3টি আয়নাকে হেনরি আঘাত করে ছুরি দিয়ে, আর প্রত্যেকবার ওইভাবে আর্তনাদের শব্দ ভেসে আসে। এটা শেষ করার পর হেনরি আমাদের সবাইকে ডাকে এবং সে বলে সমস্যার সমাধান হয়ে গেছে। আজকে থেকে তোমরা সবাই ইউরোবাদের কালো জাদু থেকে মুক্তি পেলে। এভাবেই একটি ভয়ঙ্কর সমস্যার সমাধান করেছিল হেনরি। তারপরে ইউরোবারা এবং ইবোদের ভেতরে অনেকবার কালো জাদুর লড়াই হয়েছে। দুই পক্ষই ভয়ঙ্কর ভয়ঙ্কর জাদু করেছে উভয় পক্ষের উপর। সেসব ঘটনা ববি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে আমি পর্যায়ক্রমে পাঠাবো ইনশাল্লাহ। এই বলে তিনি তার ঘটনা এখানেই শেষ করেছেন। যাই হোক, ঘটনা সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন কমেন্টসের মাধ্যমে। ঘটনাটি ভালো লাগলেও জানান, ভালো না লাগলেও জানান। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। চাইলে আমাদের চ্যানেলের আগের ঘটনাগুলো শুনে আসতে পারেন। ভয়ের রাজ্যে হারিয়ে যেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন। আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনার পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের পাঠাতে পারেন ইমেল করে। আমাদের ইমেল অ্যাড্রেস boothfm20m@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, bhwootfm20m@gmail.com। ইমেল অ্যাড্রেসটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আবারও ফিরে আসবো ভয়ঙ্কর কোনো সত্য ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কামনায় আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের 17তম এপিসোড এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।